আয়োজিত আজকের এই লেখক গোষ্ঠী মঞ্চ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনই বিভিন্ন বিষয়ের উপর সাহিত্যিক লেখক এবং যারা সাহিত্যের বিভিন্ন শাখায় চর্চা করেন তাদের নিয়ে এই লেখক গোষ্ঠী পর্ব। আজকে আমার সঙ্গে এখানে যোগ দিয়েছেন বিশিষ্ট শিশু সাহিত্যিক, ছড়াকার, কবি, গীতিকার, সাংবাদিক, অনেক নামে পরিচিত তিনি জনাব আতিক হেলাল। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। লেখক বলছি মঞ্চে আমরা আজকে তার সঙ্গে আমরা কিছু সময় অতিবাহিত করব। তার কাছ থেকে তার লেখক হিসেবে নিজের যে অভিযাত্রা, লেখক হিসেবে যে জার্নি এবং পেশাগত বৈচিত্র্য সব মিলিয়ে আমরা কিছু সময় আজকে আমরা তার সঙ্গে উপভোগ করব। আপনারা অনেকেই হয়তো জানেন যে আতিক হেলাল দীর্ঘদিন থেকে সাহিত্য চর্চা করেন, বিশেষ করে শিশু সাহিত্য। আমি নিজে যখন লেখালেখি করি তখন আমি বিভিন্ন পত্রিকার সঙ্গে আমার লেখক হিসাবে বিভিন্ন পত্রিকা পড়ার সুযোগ তৈরি হয় বা আমি নিজের বিভিন্ন পত্রিকা থেকে লেখাগুলো পড়ি। তখন আমি দেখেছি যে আতিক হেলাল তিনি অনেক রম্য বিষয়ক যে লেখা বা ছড়া তিনি অনেকদিন ধরে লিখে আসছেন এবং তিনি আমরা জানি যে তিনি একজন স্বনামধন্য গীতিকার। তা এই পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ 19টির মতো। এর মধ্যে প্রথম বই মশকরা প্রকাশিত 1996 সালে বাংলা একাডেমি থেকে এবং বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত হয় কোথায় ভূত নামে ছড়ার বই 2006 সালে। তার অন্যান্য গুরুত্বপূর্ণ বইগুলো হলো পলিটিশিয়ান সৌন্দর্য প্রকাশ থেকে 1999 সালে, আত্মপরিচয়ের সন্ধানে, এটা অনুবাদ বই। তারপর এই বইটা পাবলিকের, এটা একটা অবশ্য রম্য রচনা, বার্ড কমপ্লিট অ্যান্ড পাবলিকেশন থেকে 2002 সালে। এই বইটা আমাদের এটা ছড়া বিষয়ক বই বা গ্রন্থ, ঝিঙে ফুল থেকে 2002 সালে বেরিয়েছে। আপনিও সুখী হতে পারেন, এটা অনুবাদ বিষয়ক একটি বই। এটা জ্ঞান বিতরণী থেকে প্রকাশিত হয়েছে। শিশুদের সেরা গল্প, এটা একটি সম্পাদিত গ্রন্থ, 21 বাংলা প্রকাশন থেকে 2003 সালে বেরিয়েছে। আমরা জানি যে তিনি মেজর জলিল বিষয়ক দুই খণ্ডে সম্ভবত তার রচনাগুলি তিনি সম্পাদনা করেছেন। এটা তার যে প্রথাগত যে চর্চা সাহিত্যের সঙ্গে যে জার্নি, তার বাইরে এসে তিনি এই কাজটি করেছেন। আমরা আলোচনার একটি পর্বে আমরা এই বিষয়ে তার কাছে জানতে চাইব। এছাড়াও তিনি তার বহুমাত্রিক কর্মকাণ্ড রয়েছে। তিনি বাংলা একাডেমির একজন জীবন সদস্য, রিপোর্টার্স ইউনিটির সঙ্গে তিনি যুক্ত ছিলেন, এখনো আছেন। সবকিছু মিলিয়ে তিনি দীর্ঘ জীবন এই শিশু সাহিত্য এবং সাহিত্য চর্চার সঙ্গে তিনি ব্যয় করেছেন। আমি প্রথমেই জনাব আতিক হেলাল তার কাছে জানতে চাইব যে তিনি যে সাহিত্য চর্চা শুরু করেছেন শৈশবে, তার জন্মস্থান কুষ্টিয়ায়, সেখানে তিনি পড়াশোনা করেছেন। তিনি কিভাবে এবং কোন প্রেক্ষাপটে তিনি তার সাহিত্য চর্চায় নিজেকে নিয়োজিত করেছেন, আমি তার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ প্রিয় সঞ্চালক, আপনি অনেক কথাই বলেছেন। প্রথমে আমি বাংলা একাডেমিকে ধন্যবাদ জানাবো যে এই জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থান পরবর্তী যে স্বাধীন একটা পরিবেশ, সেই পরিবেশ উপভোগ করার সুযোগ করে দিয়েছে বাংলা একাডেমি। এবং বাংলা একাডেমির বইমেলায় ঢুকলে এখন স্বস্তির নিঃশ্বাস পাওয়া যায়। আমরা স্বাধীনভাবে পা ফেলতে পারি, স্বাধীনভাবে কথা বলতে পারি এবং স্বাধীনভাবে চলতে পারি, স্বাধীনভাবে বলতে পারি। বাংলা একাডেমির বইমেলার প্রবেশ করলেও সেটার একটা আবহাওয়া এবং ছোঁয়া পাওয়া যায়। বিশেষ করে যে গ্রাফিতি এবং যে পোস্টার বাংলা একাডেমি দেখা যাচ্ছে, বাংলা এই 2024 সালে যারা শহীদ হয়েছেন এবং যারা অঙ্গ হারিয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবারের কথা, তাদের পরিচয় তুলে ধরা হয়েছে। এই জন্য আমি
আন্তরিক কৃতজ্ঞতা জানাই বাংলা একাডেমির প্রতি। বাংলা একাডেমির সাথে আমি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত আছি। আমি সম্ভবত 2006 সালে বাংলা একাডেমির জীবন সদস্য পদ লাভ করি এবং তার আগে আমি সদস্য ছিলাম। এই কারণে এই প্রতিষ্ঠানের সাথে আমার একটা নিবিড় বন্ধন এবং একটা ঐকান্তিক ভালোবাসার একটা সম্পর্ক। কিন্তু গত 17 বছর ধরে এই ভালোবাসায় ছেদ পড়েছিল। আপনারা জানেন কেন? যে ভয়াবহ যে স্বৈরাচার এবং যে ফ্যাসিস্ট যে মাফিয়াতন্ত্র কায়েম ছিল বাংলাদেশে, যে কারণে যারা প্রকৃত অর্থে লেখালেখি করে তারা এই বাংলা একাডেমিকে সেভাবে প্রবেশাধিকার তাদের ছিল না। তো আমরা এই চমৎকার পরিবেশের জন্য আমি বর্তমান বাংলা একাডেমির সভাপতি প্রফেসর আবুল কাশেম ফজলুল হক এবং মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সহ যারা কাজ করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি কুষ্টিয়াতে পড়াশোনা করতাম সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, ঐতিহ্যবাহী স্কুল। সেখানে 1986 সালে আমি তখন নবম কি দশম শ্রেণীতে পড়ি। ওই বিদ্যালয়টিতে আপনার স্কুল বার্ষিকী, আপনারা জানেন যে অতীতে স্কুল বার্ষিকী প্রকাশিত হতো। স্কুলে সাহিত্য চর্চার একটা ব্যবস্থা প্রচলিত ছিল। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং উপাদান ছিল হচ্ছে স্কুল ম্যাগাজিন, স্কুল বার্ষিকী। সেই বার্ষিকীতে ওই সংশ্লিষ্ট স্কুলের বা প্রতিষ্ঠানের যেসব ছেলে মেয়ের মধ্যে সৃজনশীল প্রতিভা লুকিয়ে আছে, যারা লেখালেখি, বিশেষ করে যারা লেখালেখি করতে পারে, তাদের লেখা প্রকাশ করার জন্য এই স্কুল ম্যাগাজিন স্কুল কর্তৃপক্ষ কষ্ট করে তাদের সেই টাকা দিয়ে এই বইটা প্রকাশ করত। এখন সেটা বিলুপ্ত হয়ে গেছে। স্কুল ম্যাগাজিন এবং দেয়াল পত্রিকাও আগে ছিল, সেটাও বিলুপ্ত হয়ে গেছে। ওই স্কুল ম্যাগাজিনটা ওই স্কুলে 1986 সালে আমার প্রিয় শিক্ষক মিলন সরকার বাংলা শিক্ষক ছিলেন। উনি আমাদের মতো কয়েকজনকে পেয়ে, বিশেষ করে আমাকে পেয়ে, এটা উনি সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষকে রাজি করিয়ে দিয়ে এই স্কুল ম্যাগাজিনটা আবার বের করা দরকার। তো এই মিলন সরকার স্যার আমাকে ওই ম্যাগাজিনে কাজ করার সুযোগ করে দেন, ছাত্র সম্পাদক করে নিতে পারেন। তা আমি সেখান থেকেই আসলে আমার লেখালেখিটা উৎসাহিত হই লেখালেখিতে, এবং লেখালেখি শুরু আমার সেখানেই হয় স্কুল ম্যাগাজিন। এটা কোন দশকে? এটা 1986 সালে। ওই সময় যুগপৎ ভাবে আমি আবার যে স্থানীয় যে পত্রপত্রিকা সেখানে ছিল সাপ্তাহিক জাগরণী এবং সাপ্তাহিক ইস্পাত, সেখানেও আমি ওই নেশা থেকেই আমি লেখালেখি এবং ওই সাংবাদিকতা এবং লেখালেখি একসাথে শুরু করি। তো ওখানেই ওই সময়ে ওই স্কুল ম্যাগাজিনে আমার প্রথম লেখা ছাপা হয় 1986 সালে। এবং একই সময় তখন আবার একটা বিষয় প্রচলন ছিল, আপনারা জানেন অনেকেই, যে পত্রমিতালি একটা কিন্তু বন্ধুত্বের একটা মাধ্যম ছিল সারা বাংলাদেশে। এবং সেই পত্রমিতালির মাধ্যমে আবার লেখালেখি, এই সাহিত্য চর্চাও কিন্তু হতো। পত্রমিতালিতে অনেক বন্ধু আমার ছিল, তারা আগে বিচিত্রা এবং ইত্তেফাকে আপনার অক্ষর ভিত্তিক 50 পয়সা দিয়ে অক্ষর ভিত্তিক বিজ্ঞাপন ছাপা হতো, বন্ধু হতে চাই পত্রমিতালি, আপনারা বিচিত্রায় খবর নেবেন, এবং ইত্তেফাকে এই বিজ্ঞাপনগুলো ছাপা হতো। আমরা কষ্ট করে 5 টাকা 10 টাকা দিয়ে বিজ্ঞাপন ছাপতাম এবং অন্য বন্ধুদের আমরা সেই ঠিকানা সংগ্রহ করতাম এবং তাদেরকে চিঠি লিখতাম। এবং এর মধ্য দিয়ে আমার মতো অনেকেই আপনার লিটল ম্যাগাজিন বের করতে, অনেক কষ্ট করে লেটার প্রেসে ছেপে সেই লিটল ম্যাগাজিন আবার বুক পোস্ট করে ভাঁজ করে আমাদেরকে পাঠাতো, আমরাও পাঠাতাম। এভাবে ওই সময় সোহাগ নামে একটা পত্রিকা, যেটা পত্রমিতালি পত্রিকা, সেখানে আবার কবিতা ছাপা হতো, গল্প ছাপা হতো। সেখানেও আমার একটা লেখা ছাপা হয় 1986 সালে। ওই সময় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আপনার বিভিন্ন এরকম লিটল ম্যাগাজিনে আমার লেখা ছাপা হতে শুরু করে। কিছুদিন পর থেকেই বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলোর আপনার শীর্ষ পাতাতে আমি লেখা দেওয়া শুরু করি। এবং ওই সময় আবার আমিও অনেকগুলো লিটল ম্যাগাজিন কুষ্টিয়া শহরে বের করতাম। 20 টাকা 30 টাকায় বিজ্ঞাপন নিয়ে দোকানে দোকানে যেতাম, বিজ্ঞাপন সংগ্রহ করতাম। সেই বিজ্ঞাপনের টাকা দিয়ে কেউ দিতেও পারতো না। 20 টাকা 30 টাকা, সর্বোচ্চ 100 টাকা 300 টাকা 500 টাকা এরকম দিয়ে আমরা লিটল ম্যাগাজিন বের করতাম। এভাবেই আমার সাহিত্য চর্চাটা শুরু হয় এবং এভাবেই সামনের দিকে এগিয়ে যাই আমি। ধন্যবাদ আদিল ভাই। আমরা আপনার থেকে একটা চমৎকার বর্ণনা শুনলাম, আপনি কিভাবে আপনার সাহিত্যের জগতে আপনি প্রবেশ করেছেন। ওই সময়টা একটা সুবর্ণ সময় ছিল, পত্রমিতালি অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম ছিল।
আমরা অনেকেই জানি। এবং পাশাপাশি দেয়াল পত্রিকার একটা প্রচলন ছিল। দেয়াল পত্রিকার যে সাহিত্য চর্চা, এটা আমার মনে হয় একটা বর্ণাঢ্য সময় ছিল আমাদের ওই দশকগুলোতে, এবং সেই চর্চা থেকেই অনেকেই প্রাণিত হয়ে আমাদের যে জাতীয় দৈনিকের যে শিশুদের যে পাতাগুলো, খেলাঘরের আসর থেকে শুরু করে বিভিন্ন সাহিত্য বিভাগ, ছোটদের বিভাগ ছিল, সেগুলোতে সবাই অনেকেই লেখালেখি করেছেন, যারা পরবর্তী সময়ে এসে অনেকে অনেক বড় বড় লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তা আমি আসলে তার কাছে আমার আরেকটি প্রশ্ন, আতিক ভাই, আপনার কাছে, যে আপনি যে লেখালেখিটা শুরু করেছেন, এই কথাটা আমরা জেনেছি কিভাবে এবং কোন মাধ্যমে, কি কতটুকু, কোথায় কি লিখেছেন, কিন্তু আসলে লেখালেখিটা আপনার ভেতরে যে মানব গঠনটা, সেটা কিভাবে তৈরি হলো? যে ছোটবেলায় আপনি আপনার আর কেউ কি পরিবারে সাহিত্য চর্চা করতেন, নাকি আপনি নিজে থেকেই উৎসাহী হয়েছেন এই বিষয়ে? ধন্যবাদ। না, আমার পরিবারে আমার আগে কেউ এভাবে সাহিত্য চর্চায় আপনার সম্পৃক্ত ছিলেন না। আমার মাধ্যমেই বলা চলে এটা শুরু, এবং অনেকে পৈতৃক সূত্রে সাহিত্য চর্চায় আসেন, এবং আমারটা উল্টো হয়েছে, মানে পৈতৃক সূত্রে পিতাও এসেছিলেন সাহিত্য চর্চায়। কিন্তু পরবর্তীকালে আমার লেখালেখির কারণে, এই ধরনের এইসব সাহিত্য লেখালেখির কারণে আমার লেখালেখি, আমার পড়াশোনাতে, যে একাডেমিক স্টাডিতে অবশ্যই স্বাভাবিকভাবেই স্বভাবতই কিছুটা ছেদ এবং কিছুটা আপনার অমনোযোগিতা তৈরি হয়, নেশার মতো। সে কারণে আমার বাবা আমার সকল পত্রলিখনের চিঠিপত্র এবং আমার যেসব হোল্ডিং লিটল ম্যাগাজিন বের করতাম, আমার অনুপস্থিতিতে আমার বাক্স বন্দি সেইগুলো পুড়িয়ে ফেলেছিলেন। এবং আমার যখন বন্ধু, আমি আমার বন্ধু সেখানে, আমি পড়াশোনায় ঢুকতে সাহস পাইনি এই সময়, আমার বন্ধু বললেন, চাচা সব পুড়িয়ে ফেললেন? উনি রাগের বসে বললেন, হ্যাঁ বিলকুল পুড়িয়ে ফেললাম। এই অবস্থার মধ্যে আমার সাহিত্য চর্চাটা চলতে থাকে, এবং আমি শিশুদের, বিশেষ করে শিশুদের মনস্তত্ত্বটা আমি আমার ভেতরে রেখাপাত করে, শিশুদের মনস্তত্ত্বটা আমি ছোটবেলা থেকে বুঝতে পারি, আমার ভেতরে এটা কাজ করে। শিশুদের নিয়ে তাদের মনস্তত্ত্বটা, তাদের সামনে কি আচরণ করতে হবে, তাদের সাথে কি ধরনের কথা বলতে হবে, তাদেরকে কিভাবে শাসন করতে হবে, অনুশাসন করতে হবে, এই বিষয়টা নিয়ে আমি ভাবতাম। প্রচলিত যে শিশু শাসন এবং সন্তান শাসন যেটা চলতো, আমি ব্যক্তিগতভাবে সেটা থেকে কিছুটা ভিন্ন রকম চিন্তা করতাম, যে তাদেরও একটা বিনোদনের জগৎ আছে, তাদেরও একটা সম্মান, আত্মমর্যাদার বিষয় আছে। আমরা শিশুদের সামনে যা তা কাজ করতে পারি না, আমি শিশুদের সামনে বিড়ি খেতে পারি না। আমি অভিভাবক হিসেবে যারা শিশুদের সামনে বিড়ি খান, আমি তাদেরকে পছন্দ করি না, এবং আমি বলতাম, প্রতিবাদ করতাম, যে আপনি যদি বিড়ি খান শিশুর সামনে, আপনার সন্তানের সামনে, তাহলে আপনার সন্তান আপনার সামনে কেন বিড়ি খাবে না, এই জবাবটা আপনাকে দিতে হবে। কোনো অভিভাবক এর সদুত্তর দিতে পারেনি। কারণ বিড়ি খাওয়া যদি, ধূমপান যদি কোনো খারাপ কাজ হয়ে থাকে, কোনো অনিষ্ট কর্ম হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে আপনার সন্তানের সামনে, নিষ্পাপ সন্তানের সামনে সেই কাজটি করে থাকেন? তো এইভাবেই আমি এই বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে আমি কাজ করি, এবং শিশুদের নিয়ে আমি লিখতে থাকি। এবং বিশেষ করে শিশুদের, আমি প্রচলিত অর্থে যেভাবে বলা হয় যে শিশু সাহিত্য বা শিশু সাহিত্যিক, এই ধারণার সাথে কিন্তু আমি একমত না। তো বাংলাদেশে আপনারা দেখবেন যে যারা ছড়া লেখেন, তারা প্রতিবাদী, সাধারণত প্রতিবাদী ছড়া লেখেন, অধিকাংশই লেখেন। তো তারা ছড়াকার, এবং রাষ্ট্রীয় পর্যায়ে এমনকি বাংলা একাডেমিতেও ছড়ার কোনো পুরস্কার নাই, আছে শিশু সাহিত্যের পুরস্কার। এবং তার মধ্যে শুধু ছড়া না, কিন্তু এই শিশুদের মধ্যে গল্প এবং ইত্যাদি আরো অনেক কিছু আছে। ছড়ার উপরে কোনো পুরস্কার রাষ্ট্রীয় পর্যায়ে নাই, এবং বাংলা একাডেমিতেও আমি আগে থেকে এটা জানি। তারপরেও আমি প্রচলিত যে শিশু সাহিত্য এবং কিছু কিছু মানে আমাদের অগ্রজ এবং আর অনেক আমার বন্ধুরা যেটাকে কিশোর কবিতা বলে কথিত যে লেখা লিখে থাকেন, মূলত তারা অনেক সিদ্ধহস্ত লেখালেখিতে। তো সেই ধরনের লেখা যেটা শিশুকে একটা তন্দ্রাচ্ছন্ন, একটা ভাবনতার মধ্যে শিশুদেরকে নিয়ে যায়, তারা প্রতিবাদী হতে শেখে না, তারা প্রতিবাদ করতে পারে না, এই ধরনের লেখা শিশুদের জন্য আমি লিখি না। সাধারণত আমি কিশোর উপযোগী কবিতা লিখি, কিন্তু সেই লেখা পড়ে তারা যেন কথা বলতে পারে, নিজের চিন্তা যেটা করে, তার ভেতরে অন্তর্গত যে চিন্তাটা, সেটা যেন প্রকাশ ঘটাতে পারে, সেইভাবে আমি আমার শিশুদের জন্য লিখি এবং ছড়া লিখি, যেটা কিশোররাও পড়তে পারে, বড়রাও পড়তে পারে, সবার জন্য উপযোগী। এই ধরনের ছড়ার প্রতি আমি বেশিরভাগই আমি মনোযোগী হই। এবং আপনি যেটা বলেছেন প্রথমেই, যে রম্য যে ছড়া, সেটা আমার রম্য, মানে ভাবের মধ্য দিয়ে আমি সমাজের যে অসঙ্গতি, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক,
এই প্রসঙ্গটি এবং বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করি, যেটা সহজে পাঠক নিতে পারে। না, আমি আদিক ভাই, আমি আর এই প্রসঙ্গে আপনাকে একটা সম্পূরক প্রশ্ন করি। সেটা হলো যে আপনার প্রথম ছড়ার বই মস্করা, এর মধ্যে একটা স্যাটায়ার আছে এবং আপনি দীর্ঘদিন আপনি স্যাটায়ার ধর্মী ছড়া লিখেছেন এবং এটা একটা ছড়ার মধ্যে যে স্যাটায়ার করা, মানুষকে হাসানো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে এবং সেটার মধ্যে আপনি জানেন যে অনেক ছড়াকার সফল হয়েছেন, আবার কেউ কেউ এই স্যাটায়ার করতে গিয়ে আবার মানে বিফল হয়েছে। তো আমি আপনার কাছে জানতে চাই যে আপনি ছড়ার তো অনেকগুলো মাধ্যম রয়েছে, অনেক ফর্ম রয়েছে, আপনি তার মধ্যে আপনি বলেছেন যদি এক লাইনে, আমরা একটু সবিস্তারে জানতে চাই যে আপনি এই যে স্যাটায়ার বা রম্যটাকে আপনি কেন আশ্রয় করেছেন আপনার লেখার মধ্যে। ধন্যবাদ। আপনি তো জানেন, আপনি যেটা রূঢ় সত্য, এখন সবসময় প্রথম থেকে মানুষ যখন লেখালেখি শুরু করেন, কোনো সাহিত্যিক বা লেখক বা উপন্যাসিক বা গল্পকার বা কবি, তাদের শুরুটা কিন্তু কবিতা অথবা প্রধানত ছড়া দিয়ে শুরু হয়। এটা কেউ অস্বীকার করতে পারবে না। ছন্দবদ্ধ কবিতা দিয়ে তার লেখালেখি শুরু হয়। পরবর্তীকালে আপনি যেটা বললেন যে অনেকে ব্যর্থ হয়েছেন, আসলে ব্যর্থ এটা ঠিক। আবার অনেকে, যেটা প্রাইমারি স্কুলে আমরা দেখি যে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ে, অনেক বাচ্চা গ্রামে ঝরে পড়ে, ড্রপ আউট হয়ে যায়। এই লেখালেখির ক্ষেত্রেও কিন্তু অনেক কবি, অনেক ছড়াকার ড্রপ আউট হয়ে যায়, কারণ ওই যে আমি বলেছি যে পুরস্কার নাই, ছড়ায় পুরস্কার নাই। তারা যদি রম্য কিংবা প্রতিবাদী ছড়া লেখে, তাহলে শিশু সাহিত্যিক হিসেবে তিনি জানাতে পারবেন না, শিশু সাহিত্যিক হিসেবে তার নামটা ছড়াবে না বা নামটা যাবে না জায়গা মতো, এবং তিনি পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। এই কারণে স্বাভাবিকভাবেই ছড়া এবং প্রতিবাদী ছড়া এবং রম্য ছড়া থেকে এই কবি এবং ছড়াকাররা আপনার জাম্প দিয়ে অন্যত্র চলে যান। তারা শিশু সাহিত্য নামে পরিচিত, সাহিত্যিক নামে পরিচিত হতে চান, অথবা কবি হিসেবে পরিচিত হতে চান। কবি হিসেবে পরিচিতি প্রাপ্ত বা কবি হিসেবে নিজেকে জাহির করা অনেকেও আছেন, যারা আপনার শিশু সাহিত্যের একটা চর্চা তারা ধরে রাখেন। কেন ধরে রাখেন? একটা প্রধান কারণ হচ্ছে যে আমাদের প্রচলিত যে দৈনিক পত্রিকাগুলোর যে শিশু পাতা বের হয়, সেখানে খেয়াল করবেন আপনি, সঞ্চালক মহোদয়, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে সেখানে আমি শিশু সাহিত্যিক বা আমি ছড়াকার যদি কোনো সাহিত্যের পাতায় বা কোনো দৈনিক পত্রিকার সাহিত্য পাতায় যদি আমি লেখা পাঠাই, আমাকে আপনার সেই করে তাড়িয়ে দেবে। মানে আমার ওখানে কোনো গ্রহণযোগ্যতা, প্রবেশাধিকার কিছু নাই। এই ছড়াকারের প্রবেশাধিকার দৈনিক পত্রিকাগুলোর সাহিত্য পাতায় নাই। কিন্তু যখন শিশু পাতাগুলোতে কোনো তথাকথিত কবি গিয়ে হাজির হন বা কবিকে ডেকে নিয়ে যাওয়া হয়, তখন সেই কবি যখন একটা ছড়া লিখে দেন, সেখানে সেটা বিশেষ গুরুত্বপূর্ণ ভাবে ছাপা হয়, বক্স করে উপরের দিকে ছাপা হয়। এই যে বৈষম্য ছড়ার প্রতি, এই যে বৈষম্য শিশু সাহিত্যের প্রতি, এটা অত্যন্ত ভয়াবহ এবং এখান থেকে বের হয়ে আসার রাস্তা অত্যন্ত কঠিন। আমরা এখান থেকে বেরোতে পারছি না বলে শিশু সাহিত্যিক বা ছড়াকাররা অনেক পেছনে পড়ে থাকে। আর একটা উদাহরণ আপনাকে দিই, কোনো লিটল ম্যাগাজিন বা কোনো ধাউস কোনো লিটল ম্যাগাজিন যদি বের হয়, যখন আপনি দেখবেন ইদানিং অনেক ধাউস ম্যাগাজিন, লিটল ম্যাগাজিন বের হয়, সেখানে আমি যতই বয়োজ্যেষ্ঠ হই না কেন, লেখক জীবনে যদি আমি অনেক সিনিয়র হই না কেন, আমি ছড়াকার, আমার জায়গাটা থাকবে সবার পেছনে। ছড়া একটা ক্যাটাগরি দিয়ে রাখে। কেন এটা দেওয়া হয় আমার জানা নেই। আমি প্রশ্ন করেছি, তারা সদুত্তর দিতে পারিনি। কারণ কবিতার একটা অংশ হচ্ছে ছড়া। আপনি কি, আপনারা এখানে যারা বসে আছেন, আমার একটা প্রশ্ন জবাব দিতে পারবেন? আপনারা কয়জন বলেন এই চল চা পান করে আসি? কয়জন বলেন? কেউ বলেন না। তো চা খেয়ে আসি। অর্থাৎ পান করাটা খাওয়ার একটা অংশ। আমি যেভাবেই খাই, কিছু পান করে খাওয়া হয়, কিছু চুষে খাওয়া হয়, কিছু গিলে খাওয়া হয়, কিছু চিবিয়ে খাওয়া হয়। অর্থাৎ এই চা পানটা হচ্ছে চা খাওয়া। অর্থাৎ ছড়া হচ্ছে কবিতার একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী মাধ্যম এবং উপাদান। এই ছড়াকে বিশেষভাবে কবিরা তারা অপান্তেয় এবং নবসূত্র ভেবে তারা কুড়িম বংশধারী হয়ে উপরের দিকে থাকেন এবং ছড়াকারকে তারা মানুষ বলে মনে করেন। আমি দেখেছি, আমি যখন 1995 সালে বাংলা একাডেমির তৎকালীন সরকার বেগম খালেদা জিয়া যখন এখানে তরুণ লেখক প্রকল্প চালু করেছিলেন, আমি প্রথম ব্যাচের সদস্য ছিলাম। তখন 60 জন এখানে নেওয়া হতো লিখিত পরীক্ষা নিয়ে। তাদেরকে তখনকার আমাদের 3000 টাকা দেওয়া হতো এবং 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণ এবং নিজের বই নিজে কম্পোজ করে সেটা ছাপার। মোহাম্মদ নুরুল হুদা সাহেব তখন ছিলেন প্রকল্পের পরিচালক, তিনি বাংলা একাডেমির পরিচালক ছিলেন, প্রকল্প পরিচালক ছিলেন এটা। এবং বাংলাদেশের সকল কবি, আল মাহমুদ শামসুর রহমান, সৈয়দ শামসুল হক থেকে শুরু করে সকল কবি আমাদের সাথে মিলিত হয়েছিলেন। তাদের সাথে আমরা ইন্টারাক্ট করেছি, কথা বলেছি, বসেছি।
তাদের সাথে আমরা বাংলাদেশের বিভিন্ন আপনার দর্শনীয় স্থানে বেড়াতে গিয়েছি। এভাবে তারা আমাদের সাথে কথা বলেছেন। কথা বলার সময় তারা ছড়া কবিতার বিভেদ এভাবে প্রকটভাবে তুলে ধরেনি, কিন্তু বাইরে গেলেই ছড়াকারের কোনো দাম নাই। কবিতার অনুষ্ঠান হচ্ছে, ছড়াকার অপাঙ্কেও প্রবেশ নিষিদ্ধ। এই ধরনের একটা সমস্যার মধ্যে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আশা করি আমার এই কথা শোনার পরে তারা ভাববেন এবং এই প্রবণতা থেকে বেরিয়ে এসে সবাইকে তার প্রাপ্য মর্যাদা দেওয়া হবে, এটাই আমার প্রত্যাশা। এবং এই ছড়াকে আমি রম্য বেছে নিয়েছি এই কারণে যে রম্যতার মধ্য দিয়ে আপনারা জানেন যে প্রচলিত যে কবিতা লেখা হয়, যত বড় কবি হোক না কেন, কোনো বিশেষত্ব না থাকলে সেই কবিতা মানুষ টাকা দিয়ে কিনে পড়ে না, কবিও স্বীকার করেন। আর কবি আসাদ চৌধুরী মরহুম, উনি একবার ওনার কাছে পাবলিশার গিয়েছে শেষের দিকে, ওনাকে বলেছেন, তো আসাদ ভাই বই তো 300 হবে, তো আপনার তাহলে কি লেখা হবে, মানে চুক্তিপত্র লেখা হবে। উনি অবাক হয়ে গিয়েছিলেন। 300 হবে এটা নিশ্চিত, মানে আরো কম হলে ভালো হয়, 300টা হচ্ছে সর্বোচ্চ। আগে 1000 কবিতার বই ছাপা হতো, যখন এত সামাজিক মাধ্যম ছিল না। শামসুর রহমান আল মাহমুদের বই 1000 ছাপা হয়েছে, কবি নজরুলের বইও এরকম তৎকালেও 1000 ছাপা হয়ে আরো বিক্রি হয়েছে, তো সংস্করণ সংস্করণ, কবিতার বইও সংস্করণ হয়েছে, হেলাল হাফিজের যে দলে আগুন জ্বলেও সংস্করণ হয়েছে। কিন্তু বর্তমানে কিন্তু কবিতা মানুষ দীর্ঘ পর্যন্ত পড়তেই চায় না, ছন্দবিহীন কবিতা, এবং আমি দায়িত্ব নিয়ে বলবো অন্তমিলবিহীন কবিতাও মানুষ খুব একটা পড়তে চায় না। মানুষ মেলায় আসে বই কিনতে, আমি যতজনের সাথে আলাপ করেছি যে বাচ্চাদের জন্য বই কিনতেই হয়, বাচ্চারা নিয়ে আসে একটা বই কিনে, শিশুদের উপযোগী ছন্দবদ্ধ কবিতা কিংবা ছোটদের গল্প। তা আমি এই জন্য আমি বেছে নিয়েছি যে রম্য আপনার ভাবের মধ্য দিয়ে মানুষকে সহজভাবে আনন্দের সাথে লেখাটা পড়ানো যায়। এই কারণে আমি রম্য ছড়া লিখি এবং তার মধ্য দিয়ে সামাজিক বক্তব্যটা আমি বিমূর্তভাবে হলেও প্রচ্ছন্ন কিংবা আপনার কি বলে সহজভাবে প্রকাশ্যভাবে আমি এটা তুলে ধরার কারণেই রম্য ছড়া লিখি। ধন্যবাদ আতিক ভাই। আমি পাশাপাশি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। এই যে আপনি বললেন যে মানুষ ছড়া থেকে বিচ্যুত হয়েছে এবং ছড়ার যে পাঠের যে আগ্রহ এবং ছড়াকে গুরুত্ব না দেওয়া, অর্থাৎ ছড়ার প্রতি মানুষের যে আকর্ষণ দিন দিন কমে যাওয়া, এই জায়গা থেকে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। ছড়া তো আমরা জানি যে একটা শক্তিশালী মাধ্যম সাহিত্য চর্চার ক্ষেত্রে। আমরা জানি যে ছড়ার অনেক ফর্ম আছে, লোক ছড়া থেকে শুরু করে নানামাত্রিক ছড়া, যেগুলো একসময় বহুল চর্চিত এবং বর্তমানে অনেক ছড়া আমাদের মুখে মুখে আছে এবং পরবর্তী প্রজন্মও থাকবে। কিছু ছড়া বিখ্যাত অমর। তো ছড়ার এই যে বিখ্যাত ফর্ম এবং ছড়ার যে বহুমাত্রিক যে ব্যবহার এবং যে আমি বলবো যে ছড়ার যে শক্তিশালী যে রূপ, এই জায়গা থেকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে বিগত কয়েক দশক থেকে আমরা কয়েকটি দশক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ছড়ার যে চর্চার যে একসময় যে ধারাবাহিকতা ছিল সেটা আমার মনে হয় কিছুটা ভাটা আমরা দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে যারা শিশু সাহিত্য করেন বা যারা ছড়া লিখেন তাদের কি কোনো দায় আছে কিনা, যে কি কারণে ছড়া থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, সেরকম মানসম্মত ছড়া হচ্ছে না কেন, বা সেরকম মানসম্মত ছড়া আদৌ হচ্ছে কি সেটা আমরা করতে পারছি না, এরকম কোনো বিষয় কি আছে কিনা? হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি আগেই বলেছি আমার কথার মধ্যে, এটা লেখকদের দায় অবশ্যই আছে, লেখকদের দায় অবশ্যই আছে। তার কারণে আমি বলেছি যে ছড়ায় প্রাপ্তির জন্য কম, বিশেষ করে বৈষয়িক প্রাপ্তি এবং রাষ্ট্রীয় স্বীকৃতি এবং পুরস্কারের প্রাপ্তি ছড়ায় নাই। আমি বলছি যেটা আছে সেটা শিশু সাহিত্যে, ওরা ছড়া সাহিত্য বলা যায় না। এ কারণে ছড়া যে তির্যক যে ভাবটা সেটা আপনার স্থীমিত হয়ে গেছে। তির্যক ভাবটা বাংলাদেশের কোনো ছড়াতে এখন আবু সালেরটা আমরা দেখেছি, আপনার সেই সময়কার পল্টনের ছড়া, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম সারার আজব স্বাধীনতা, এরকম আরো অনেক ছড়া তিনি আছেন। এবং একমাত্র আবু সালেকে আমি জানি, আরো কয়েকজন হয়তো আছেন যে তিনি শিশু সাহিত্যিক হিসেবে নিজেকে পরিচিত করতে চান না, কখনো পরিচয় দেন না। আমিও সেই ধারাতে আছি এবং তবে তাকে কিন্তু বাংলা একাডেমি পুরস্কারটা শিশু সাহিত্যেতেই নিতে হয়েছে। এটা তার নির্মম পরিহাস। কারণ তিনি যে ধারায় ছড়া লেখেন, তিনি শিশু সাহিত্য কিন্তু সেভাবে লেখেন না, বা ওইভাবে শিশুদের জন্য ব্যাপক বা শিশুদের প্রচলিত অর্থে যে ব্যাপক শিশুদের জন্য ছড়া সেটা কিন্তু তিনি লেখেন না। তিনি সমাজের রাজনৈতিক ছড়া বেশি লিখে গেছেন। কিন্তু তিনিও বাংলা একাডেমি বা রাষ্ট্রীয় পুরস্কারটা শিশু সাহিত্যে